বাংলাদেশের শ্রমিকরা যেন কম খরচে এবং সহজে আয়ের টাকা দেশে পাঠাতে পারেন সেজন্য সৌদি আরবের সহযোগিতা চাইলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। একই সাথে দেশটি থেকে বিভিন্ন খাতে বিনিয়োগে চান তিনি। মঙ্গলবার রাজধানীতে সৌদি আরব বাংলাদেশ ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় শ্রমিকদের দক্ষ করতে দেশটির সহযোগিতা চান বক্তারা। প্রাকৃতিক ও খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরব। মুসলিম দেশটির সাথে বাংলাদেশের ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনেক মিল রয়েছে। প্রবাসী আয়ের বড় উৎস দেশটিতে এখনও সম্ভাবনাময় শ্রমবাজার রয়েছে। বাংলাদেশ সৌদি আরব ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে রয়েছে বিপুল সম্ভাবনা। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বিদ্যমান কিছু বাধা দূর করলে বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক সৌদি আরব যেতে পারে। পাশাপাশি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। সৌদি আরব থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া জটিল, তুলনামূলক খরচ বেশি। এ খাতে উভয় দেশ একসাথে কাজ করলে অর্থ স্থানান্তরের খরচ কমানো সম্ভব, যা প্রবাসী শ্রমিকদের জন্য উপকারী হবে। এ সময় বক্তারা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সৌদি বিনিয়োগকারীদের এদেশে পুঁজিবাজার, জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ প্রচুর সম্ভাবনাময় একটি দেশ। আগামীতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা হবে না বলে আমি মনে করি। তাই আপনারা এদেশে বিনিয়োগ করতে পারেন। দুই দেশের বাণিজ্য বাড়াতে সামিটে ব্যাংকসহ দেশের শীর্ষস্থানীয় 25টি শিল্প গ্রুপ তাদের বাংলাদেশি পণ্য প্রদর্শন করেন। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি 4.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটি আরও জানায়, রাজনৈতিক অস্থিতিশীলতা সহ দেশের অর্থনীতিতে 6টি ঝুঁকি রয়েছে। তবে নির্বাচন হলে বিনিয়োগে অনিশ্চয়তা কেটে যাবে বলে মনে করে বিশ্বব্যাংক। সাময়িক হিসেবে গত অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয় 3.97%, আর চূড়ান্ত হিসেবে 2023-24 অর্থবছরে যা ছিল 4.22%। বিশ্বব্যাংক বলছে, জিডিপি প্রবৃদ্ধির এই ধারা আগামী অর্থবছরেও অব্যাহত থাকতে পারে বাংলাদেশে। সংস্কার ও বিনিয়োগ কার্যক্রম জোরদার হলে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে 6.3% পৌঁছাতে পারে। তখন মূল্যস্ফীতি 5.5% নেমে আসবে এবং দারিদ্র্যের হার 19.1% নামবে। বিশ্বব্যাংক জানায়, রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসার খরচ বেশি হওয়ায় এদেশে বেসরকারি বিনিয়োগ বেশ কম। বিনিয়োগে ভাটা, কর্মসংস্থানে ঘাটতি, ঝুঁকিপূর্ণ ব্যাংক খাত, উচ্চ খেলাপি ঋণ ও দুর্বল রাজস্ব ব্যবস্থাপনা সহ অর্থনীতিতে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এই জন্য টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য সংস্কার নিশ্চিত করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রেমিটেন্সের প্রবৃদ্ধি ও রিজার্ভ নিয়ে সন্তোষ জানায় বিশ্বব্যাংক। কঠোর মুদ্রানীতি, প্রয়োজনীয় খাদ্যপণ্যের কম আমদানি এবং ভালো ফলনের কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভও এখন স্থিতিশীল। রপ্তানি খাতও ধারাবাহিকভাবে ভালো ফলাফল দেখিয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, দুর্বল কর সংগ্রহ, উচ্চতর ভর্তুকি এবং ঋণ পরিশোধ বেড়ে যাওয়ার কারণে বাজেট ঘাটতি বেড়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতির হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রতিবেদনে দেখা গেছে, এ সময় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 8.36%। বিশ্লেষকরা বলছেন, বাজারের সরবরাহ চেইন ও তদারকি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে পণ্য মূল্যের ঊর্ধ্বগতি আরও দীর্ঘস্থায়ী হবে। এতে আগামীতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামে সম্প্রতি স্বস্তির ইঙ্গিত মিললেও দেশের বাজারে তার প্রভাব পড়েনি। উল্টো চাল, ডাল, তেল থেকে শুরু করে মাছ, মাংস ও সবজির মতো নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। বিবিএস বলছে, আগের তুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খরচও বেড়েছে।
বিবিএসের তথ্য মতে গত সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮.36% দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল ৮.29%। এছাড়া খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই দেখা গেছে ঊর্ধ্বগতি। খাদ্যপণ্যে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৭.৬৪%, আর খাদ্য বহির্ভূত খাতে ৮.৯৮%। খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমেছে। খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার শহরের চেয়ে গ্রামে তুলনামূলক বেশি। বিশ্লেষকদের মতে সরবরাহে কিছু সমস্যার কারণে মূল্যস্ফীতি বেড়েছে, তবে এটি দীর্ঘমেয়াদী সংকট নয়। ব্যয় বাড়লেও আয় সে পরিমাণে বাড়েনি, তাই জীবনমান আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তারা। করে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যেটি দরকার ছিল যে এখানে ইনভেস্টমেন্ট, সেটা ফরেন ইনভেস্টমেন্ট হোক বা দেশীয় ইনভেস্টমেন্ট যেটা আছে, আমাদের দেশে যারা ব্যবসা করেন তারা যদি ইনভেস্টমেন্ট না করেন তাহলে তো আমাদের কর্মসংস্থান হবে না, এবং কর্মসংস্থান না হলে আমাদের যে আয়ের সীমাটা ক্ষেত্রে সীমিত সীমায় কিন্তু এটি আমাদের জীবনমান কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন সরবরাহ চেইন শক্তিশালী করা, বাজার তদারকি ঠিকভাবে হলে আগামীতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে। সরকারের পক্ষ থেকে এই যে মাঝখানে যে চক্রগুলো, এই অদৃশ্য হাতগুলো যারা এই ক্ষেত্রে এই প্রাইসটাকে আপনার নিয়ন্ত্রণ করে বা স্টক করে অথবা সাপ্লাইটা কমিয়ে দিয়ে বাজারটাকে অস্থির করে, তাদের বিরুদ্ধেই কিন্তু সরকারি সংস্থাগুলো কাজ করার কথা। সেখানে তাদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু এটাও আমি বলবো যে তাদের কিন্তু আরো দৃশ্যমান কাজ করতে হবে। বিবিএসের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কমে আসা মূল্যস্ফীতি মার্চ থেকে বাড়তে থাকে। জুলাইয়ে সামান্য কমলেও সেপ্টেম্বরেও আবার ঊর্ধ্বমুখী হয়েছে এ হার। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতিতে স্বস্তি থাকলেও কিছু চ্যালেঞ্জ আছে, সেই সাথে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় কমানো যায়নি বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়ানোর ধারাবাহিকতায় 50,000 টন গম আমদানি করা হবে। এছাড়া ভারত থেকে 50,000 টন চাল আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি নেমে এসেছে 1.5%। সদ্য রাজনৈতিক পরিবর্তনের মুখে পড়া নেপালে মূল্যস্ফীতি 5.2%। বিবিএসের তথ্য মতে বাংলাদেশে মূল্যস্ফীতি এখনও 8%-এর ওপরে। এমন বাস্তবতায় অর্থ উপদেষ্টা নিজেদের সফল দাবি করেছেন। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি জানান, অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র্য বিমোচন সহ বেশ কিছু বিষয়ে এখনও চ্যালেঞ্জ রয়েছে। বলেন, সরকার খাদ্য মূল্যস্ফীতি কমাতে চায়, তবে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে আরও সময় লাগবে। 14 ছিল, তারপরে নামিয়ে আনে 8 এনেছি। ডেফিনেট হবে বোধ এখনো নামে নেয়। ওটা যদি 7 থাকতো, ওখানে যদি 4 করে আনতাম, তখন আমরা সবাই খুশি, মহানন্দিত। অতএব আমাদের বেসটাই তো খারাপ ছিল, প্লাস আমাদের এই যে এটাকে নামিয়ে আনা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, তবু আমরা নিয়ে আসি। অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে 50,000 টন গম আমদানির অনুমোদন দেয়া হয়েছে। একই পরিমাণে নন বাসমতি চাল আমদানি করা হবে ভারত থেকে। তবে চীন থেকে ফাইটার জাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। আমরা চালেরটা কিছুটা আমরা আগে থেকে একটু রিজার্ভ করছি, কারণ বাই চান্স যদি চাল টাইপ যদি ধরেন বড়টার যদি সে না প্রকিউরমেন্ট যদি একটু হঠাৎ লোক হয়, আমরা জানি না কোনো রকম ভাবে চাল এবং বেশি গেছে চাল গমের শর্ট। গমটা আসবে ইউএসএ থেকে, আর চালটা আসবে আপনার ভারত থেকে, নন বাসমতি। কারণ ওরা অন্যগুলোর উপর একটু ইসে করেছে আর কি, নন বাসমতি ওপেন ওদের নিজস্ব। এইগুলো হলো মেইন। অর্থ উপদেষ্টা আরও জানান, চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে আইএমএফ, এডিবি, বিশ্ব ব্যাংকের সাথে আলোচনা হবে। তবে এবারের সফর হবে মূলত ফলো আপ বৈঠক। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো এলপিজির দাম। অক্টোবর মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে 29 টাকা কমিয়ে 1,241 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।
সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে অটো গ্যাসের দামও কমানো হয়েছে। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে 1 টাকা 38 পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 56 টাকা 77 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 2 সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয়েছিল এলপি গ্যাসের দাম। সে সময় সেপ্টেম্বর মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 3 টাকা থেকে কমিয়ে 1270 টাকা নির্ধারণ করা হয়েছিল। 8টি ব্যাংক থেকে আরও 10 কোটি 40 লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীল রাখতে এবং রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহ ঠিক রাখতেই অতিরিক্ত ডলার কেনা হয়েছে। মাল্টিপল প্রাইস নিলামের মাধ্যমে 121 টাকা 78 পয়সা থেকে 121 টাকা 80 পয়সা দরে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। 13 জুলাই থেকে নিলামের মাধ্যমে এ পর্যন্ত 198 কোটি 10 লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মূলত প্রবাসী ও রপ্তানি আয় প্রবৃদ্ধি অব্যাহত থাকা এবং বৈদেশিক সাহায্যের কিস্তি ছাড়ের কারণে ডলার প্রবাহ বেড়েছে। একই সময়ে আমদানি ব্যয় কিছুটা নিয়ন্ত্রণ করায় ব্যাংকগুলোতে ডলার জমা হতে থাকে। এ অবস্থায় বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কিনে নেয় কেন্দ্রীয় ব্যাংক। স্বর্ণের দাম রেকর্ড ছাড়িয়েছে। ভরিপ্রতি ৩,১৪৯ টাকা বেড়ে 22 ক্যারেট স্বর্ণের দাম ছাড়িয়েছে 2 লাখ টাকা। 2 দিনের ব্যবধানে আরেক দফা বেড়ে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম এখন 2,725 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সোমবার রাতে স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়ায় তা সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী মঙ্গলবার থেকে বাজারে 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,91,538 টাকা, 18 ক্যারেট 1,64,229 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি 1,36,445 টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছর মোট 61 বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুর ও ঝালকাঠিতে 15 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযান বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়েছে। গতরাতে ঝালকাঠি সদরের সুগন্ধা নদী থেকে 2 জন, রাজাপুরের বিষখালী নদী থেকে 8 জন এবং কাঠালিয়ার বিষখালী নদী থেকে 3 জন সহ মোট 13 জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে 2 জেলেকে আটক করা হয়। পরে অভিযুক্তদের 20 দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা হয় 1000 মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। এ সময়ে মেঘনা নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শরীয়তপুরের জাজিরায় নির্মাণ কাজের মধ্যেই বিলীন হয়েছে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের 2 কিলোমিটার অংশ। এতে 150 পরিবার গৃহহীন, ঝুঁকিতে আরও 2000 পরিবার। এদিকে ফেনীতে নদীর ভাঙন তীব্র হয় বিলীন হয়ে গেছে শত শত ঘরবাড়ি, বিস্তীর্ণ জনপদ ও আবাদি জমি। হুমকিতে 41,000 হেক্টর জমির ফসল। ভাঙন ঠেকাতে টেকসই বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কারের দাবি স্থানীয়দের। জাজিরা উপজেলায় নদীর তীর রক্ষায় 8.67 কিলোমিটার বাঁধ নির্মাণ কাজ চলছে 1 বছরের বেশি সময় ধরে। সম্প্রতি পদ্মার তীব্র ভাঙনে বিলীন হয়েছে নির্মাণাধীন বাঁধের 2 কিলোমিটার অংশ। ভাঙন ঠেকাতে 35 কোটি টাকার 5,24,000 জিওব্যাগ ফেলেও শেষ রক্ষা হয়নি। গত 1 মাসে গৃহহীন হয়েছে নদীপাড়ের 150টি পরিবার, তলিয়েছে ফসলি জমি ও গাছপালা। নিঃস্ব হওয়ার আতঙ্কে পূর্ব নাওডোবা ও পালেরচর ইউনিয়নের প্রায় 2000 পরিবার। 7 বিঘা জমি ছিল, 3টা বাড়ি ছিল, এই জমির উপরে সব নিয়ে চলে গেছে। এখন যেটুকু আছে এটুকু যাওয়ার অবস্থা। যে বস্তা মস্তা যা দিয়েছিল, ব্লক মোলাক যা দিয়েছিল সব ভেঙে নদীতে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানায় ভাঙন কবলিত এলাকাগুলো জরিপ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নির্মাণ হবে টেকসই বাঁধ। সর্বোচ্চ 110 মিটার, সর্বনিম্ন 10 মিটার এরকম হয়েছে। সব জায়গায় তো একরকম না। সবচেয়ে বেশি হলে 4 নম্বর প্যাকেজে ভাঙন হয়েছে, সেখানে হয়তো সর্বোচ্চ একটা জায়গায় একটা পয়েন্টে 110 মিটার হয়েছে। আমরা এখনো কিন্তু আমাদের চলতেছে, ডাম্পিং চলতেছে। এদিকে ভাঙন তীব্র হয়েছে ছোট ফেনী নদীর। সোনাগাজীতে 13 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি, মসজিদ, বিস্তীর্ণ জনপদ। জরুরি ভিত্তিতে প্রকল্প নিলেও কাজে ধীরগতি এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীর গাফিলতি, অনিয়মের অভিযোগ স্থানীয়দের। দ্রুত কাজটা না করার কারণে আমাদের বিটাবাটি ভেঙে যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, মসজিদ পড়ে যাচ্ছে।
আমাদের গ্রামের লোকের অনেক দুর্ভোগ হচ্ছে। রেগুলেটরটা হলে ক্রস ড্যাম হবে, সেক্ষেত্রে ভাঙন এমনি আগের চেয়ে প্রশমিত হবে। তারপর ওই প্রকল্পের আওতায় কিছু ক্রিটিক্যাল জায়গাকে আমরা অন্তর্ভুক্ত করে রাখতেছি। 2024-25 অর্থ বছরে ফেনীতে অন্তত 116টি জায়গায় 17 কোটি 75 লাখ টাকা ব্যয়ে ভাঙন মেরামত করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজানের ঢল কমে আসায় তিস্তার পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে। এর ফলে লালমনিরহাট ও নীলফামারীর বেশিরভাগ নিচু এলাকার পানি নেমে গেছে। সোমবার সন্ধ্যার পর থেকে তিস্তা, ধরলা ও অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করে। পানি উন্নয়ন বোর্ড বলছে বর্তমানে তিস্তার পানি বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে প্লাবিত এলাকা থেকে পানি নামলেও কমেনি ভোগান্তি। লালমনিরহাটে ভুক্তভোগীরা ক্ষতিগ্রস্ত বাড়ি ঘরে ফিরলেও বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। এছাড়া স্বল্পমেয়াদী বন্যায় ফসল নষ্ট হয়ে ক্ষতির মুখে কৃষকরা। জেলায় নদী তীরবর্তী নিচু এলাকায় এখনও পানিবন্দী অন্তত 2000 মানুষ। এদিকে নীলফামারীতে স্বল্পমেয়াদী বন্যায় 2টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতির মুখে আমন সহ বিভিন্ন ফসলের জমি। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।